হচ্ছে এন্টার এবং এক্সিট বেসড তোমাদের ট্রেডিং সিস্টেমটা, যে সিস্টেমে তোমরা ট্রেডটা করতেছ, একটা সিস্টেমেটিক প্রসেস এসে তারপরে সব কিছু মানে খুঁটিনাটি সব কিছু লাইন আপ করলেই তারপরে তো এন্টারটা করবে, তাই না? তো এটাকে বলে এন্টার এবং এক্সিট। ট্রেডার এবং ইনভেস্টরের মধ্যে ডিফারেন্সটা কি, এটা তোমাদেরকে আগে বুঝেছিলাম। ট্রেডার এবং ইনভেস্টর দুই জিনিস। ট্রেডার হচ্ছে কেটে পড়া, ট্রেডার এখান থেকে এখানে পর্যন্ত সে প্রফিটটা নিয়ে সে কি কেটে পড়ছে, তার আর দরকার নেই। এটা হচ্ছে ট্রেডারের কাজ। আর ইনভেস্টরের কাজ হচ্ছে এই বলতেছে যতক্ষণ পর্যন্ত এখানে হিট করবে না ততক্ষণ পর্যন্ত আমি কি নো ম্যাটার প্রাইসটা এখানে আসুক, প্রাইসটা এখানে আসলেও তার কিছু যায় আসে না, সে চোখ বন্ধ করে বসে আছে এখানে হিট করতেই হবে। তো সে টেকনিক্যালি কিন্তু সে প্রফিটটা কম পায়। ট্রেডাররা ছোটোতে প্রফিটটা বেশি পায়। কারণ কেন? তার রিস্ক রেশিও অনেক বেশি। ইনভেস্টরের রিস্ক রেশিও অনেক বেশি। সে পাচ্ছে কত 1:2 কত, সে ধরো ওর স্টপ লস দিছে এখানে, এটা কত কত হচ্ছে 1:1 না? এটার সাইজ আর এটার সাইজ সেম না? তাহলে এটা এটা বেশি নাকি এটা বেশি? কোনটা বেশি? ওটা বড় বড় হলেও এটাতেও তুমি 1,000 টাকা ইনভেস্ট করতে পারবা, এটাতেও পারবা। কোনটাতে প্রফিট বেশি? এটাতে না? এটা 1:2-3 হবে, এটা তো 1:1। তা ট্রেডাররা মানে ট্রেডারদের পরিশ্রম করতে হয়, ট্রেডারদের অ্যানালিসিসটা করতে হয় অনেক, কিন্তু ইনভেস্টরদের কোনো পরিশ্রম করতে হয় না। ওরা হিট বাটন, ওরা জাস্ট এমনি আন্দাজ একটা বসায় দিয়ে বসে থাকে। এবং তাদের কিন্তু রিস্ক রেশিওটা অনেক বেশি, তাদের অনেক বেশি রিস্ক নিতে হয়। ট্রেডাররা কিন্তু এত বেশি রিস্ক নেয় না, ট্রেডাররা এত বেশি রিস্ক তারা নেয় না। এখন বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে আমাদের ট্রেডিং সিস্টেমটা তো অনেকটা এরকম, তাই না? এটা হচ্ছে সেলার এরিয়া, পুলব্যাক, ঠিক আছে, আসছে ডাইজেশন, এরপর রেঞ্জ, রেডি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এখানে রেঞ্জ না, আমরা এখান থেকে একটা ট্রেড বসাবো কি পর্যন্ত, মনে করো এটা পর্যন্ত, কিংবা নেক্সট পরবর্তী রেঞ্জ পর্যন্ত, ঠিক আছে। তো এখন এখান থেকে যে ট্রেডটা বসাইলাম আমাদের স্টপ লস থাকবে ঠিক এটার উপর। এই যে এখানে গায়ে স্টার্টের নিচে আছে, আচ্ছা গায়ে স্টার্ট পর্যন্ত, হ্যাঁ এখান থেকে রেঞ্জের ঠিক উপরে। এটা কি প্রথম প্যানিক রিট্রেসমেন্ট, সেকেন্ড প্যানিক 100%, এরপর রেঞ্জ না? তো এটা কে করছিল, এই রেঞ্জটা কে করতেছিল? এটা রিট্রেসমেন্ট দিয়ে এই করতেছিল না? আমাদের স্টপ লসটা এখান পর্যন্ত থাকবে, যেটা 100% ডাইজেস্ট হবে সেটা। হ্যাঁ সেলারের ক্ষেত্রে, এটা সেলের ক্ষেত্রে, সেল ট্রেডের ক্ষেত্রে। তাহলে এখানে আমার স্টপ লস থাকবে না, মানে হ্যাঁ এইখান থেকে যদি প্রাইসটা এখানেও যায় আমি মেনে নিব। এটা যদি হিট করে তার মানে নাই, এয়ার কন্ট্রোলে, ঠিক আছে। এখান থেকে হিট করার পরও সে এখানে আসতে পারে, আমি এখান পর্যন্ত প্রাইসটা মেনে নিব। ট্রেডারদের কাজ হচ্ছে প্রাইস সেন্সিটিভ, মানে তারা প্রাইস যদি একটু উল্টাপুল্টা দিক সেদিক হয় তারা এখান থেকে কেটে পড়ে। যেমন কি ধরো তুমি একটা ট্রেড নিয়েছো, ঠিক আছে, এখান থেকে একটা ট্রেড নিয়েছো, ট্রেডটা এভাবে পারফরমেন্স করতেছে, এটা আনএক্সপেক্টেড না? এত পারফরমেন্স করবে কিন্তু এত ফাস্ট, এত দ্রুত, তুমি তো খুব তাড়াতাড়ি কি এখানে যে একটা রেঞ্জ দিবে তোমাকে তাও নাও হতে পারে। ট্রেডাররা প্রাইস সেন্সিটিভ, তারা এখান থেকে এখানে প্রাইসটা পাইলেই সাথে সাথে ক্লোজ এখানে শেষ, ওইখান থেকে প্রাইস নিচে এসে একেবারে বিল্ডিংয়ের নিচে চলে যাবে, তাদের কিছু যায় আসে না। ওই জিনিসটা কন্ট্রোলে থাকতে হবে, ঠিক আছে। এখন হ্যাঁ এখন তোমাদের তো এন্ট্রি এক্সিট বেস্ট, তোমাদের একটা তো বেড দিয়ে দিয়েছি, এরকম বন্ধনী দিয়ে দিয়েছি,
এর বাইরে আর যেতে পারো। রেঞ্জে এন্ট্রি, রেঞ্জ এক্সিট, তাহলে তোমাদের বন্ধনী আছে না এটা। জি রেঞ্জটা ট্রেডটা এটা রেঞ্জ, ঠিক আছে। ট্রেডটা এতটুকু হইতে পারে, আবার এখানেও হইতে পারে। ট্রেডটা এখানেও শেষ হয়ে যেতে পারে রেঞ্জ। জি রেঞ্জটা যেখানেই শেষ এখানে একদিন সেখানেই এক্সিট। আর কোরিলেশনের যে বিষয়টা আছে, কোরিলেশনটা অনেক পাওয়ারফুল একটা বিষয়। কোরিলেশন বিষয়টা দেখলে তখন বুঝতে পারবা রেঞ্জটা কত গুরুত্বপূর্ণ জিনিস। সেটা কোরিলেশন দেখলে আর ওদিকে আমাকে যাবে, ওদিকে বুঝতে পারবো কোরিলেশনটা কত বড় পাওয়ারফুল। 8 নাম্বার চ্যাপ্টার যেটা, এটা মানি স্পটের পরে। তো এখন তোমরা যে ট্রেডগুলো দেখতেছি এখানে কয়েকটা ট্রেড দিচ্ছ, এগুলো কিছু ট্রেড আছে যেগুলো মানি স্পটের ট্রেড, যেগুলো তোমরা বুঝতেছো না এখন, কিন্তু আন্দাজে নিয়ে নিচ্ছ, ঠিক আছে। আর কিছু ট্রেড আছে যেগুলো আনএক্সপেক্টেড, এগুলো মানে ওখানে তোমরা ভুল করতেছো, বিষয়টা এখানে ভুল করতেছো। আমরা এখন নাম্বার 6 চ্যাপ্টার আছে, পুল ব্যাক চ্যাপ্টার, তাই না। সিম্পল একটা বিষয়, এটা এই পর্যন্ত আসছে, এখানে স্লো, তাই না। স্লো হওয়ার পরে এটা অপোজিটের সাইডে যাওয়াটাই হচ্ছে কি প্যানিক। ফুল ব্যাক এটাই পুল ব্যাক, এটাই প্যানিক, ঠিক আছে। 15 মিনিট, এটা কি 15 মিনিট, এটা 3 মিনিটে কীরকম দেখাবে। অনেক এখানে রেঞ্জ একটু রেঞ্জ দেখাবে। এখন 15 মিনিটে যদি এরকম হয়, 3 মিনিটের ফুল ব্যাক দেখাবে। ডিফারেন্ট আছে দুইটাতে। এটা কিন্তু পুল ব্যাক না, এটা হচ্ছে পজ। এটা পুল ব্যাক না, এটা কিন্তু পুল ব্যাক। এটা 15 মিনিটে ভিজিবল, এটা একটু টাইম নিবে। পুল ব্যাকটা ঠাস করে 2টা ক্যান্ডেলে পুল ব্যাক হয় না, তো আসছে এই এটা পুল ব্যাক না। 2টা ক্যান্ডেলে কোনোদিনও পুল ব্যাক হতে পারবো না, পুল ব্যাকটা একটু সময় নেয়, ঠিক আছে। তোমরা এমন এই কয়েকটা এক্সাম্পল দেখতেছি, এটা ট্রেড শেষ হয়ে অনেক দূরে চলে গেছে, ট্রেড শেষ হয়ে অনেক দূরে চলে গেছে, তারপর মাত্র কি করতেছ, ট্রেডটা বসাচ্ছ। এটা অনেক দূরের বিষয়। তোমাদের যে ট্রেডিং সিস্টেম, এটা হচ্ছে নাম্বার 6-এ এসে এটা ইনস্ট্যান্টলি পারফরমেন্স করে ফেলবে, কথা বুঝছো। মানে পারফরমেন্সটা এখনই করতে হবে, না হলে আমি নাই এটাতে। মানে ট্রেড নেওয়ার কিছুক্ষণ পরেই সাথে সাথে পারফরমেন্সটা করতে হবে, না হলে ওই সিস্টেমে ওই ট্রেডে আমি নাই। তোমাদের যে বিষয়টাতে তোমরা এখনো ক্লিয়ার না, সেটা হচ্ছে এই রেঞ্জটা। এই রেঞ্জের পরে যেটাই হোক সেটাই প্যানিক, তাই না। তাহলে এই প্যানিকটাকে খাইতে হবে। এটা হবে এখন দেখো ভুলটা কোথায় করতেছে। ওইদিন ধরো ওই কয়েকটা ভুল হয়েছে আমার, যেগুলো মনে আছে। এখানে প্যানিক, কোনো প্যানিক ক্রিয়েট হয়েছে এখানে, কোথায়। এমনি রেঞ্জ দেখা যাচ্ছে কিন্তু প্যানিকটা স্পষ্ট করা যাচ্ছে না। না, প্যানিক তো ক্রিয়েট হয়নি এখানে। এখানে কি কেউ এখনো সেল সাইডে মুভ করবে বা বাই সাইডে মুভ করবে। তাহলে তোমার প্যানিক ক্রিয়েট যখনই হচ্ছে তখনই এখানেই ট্রেডটা বসাই দিচ্ছে, এটা তো ভুল। মানে এখনো প্যানিক ক্রিয়েট হয়নি, প্যানিক ক্রিয়েট হবে কখন, পেমেন্ট করলে। এখন মানুষ বলবে যে না মার্কেটটা নাই, ঠিক আছে। এরপর এর ইয়াটা তোমাদের রাবার ব্যান্ড একটা আমি চ্যাপ্টার দেখাইছি না, এর আরবিএমটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, চ্যাপ্টার 6 যেটা। আরবিএমটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, আরবিএমটা এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তুমি ট্রেডটা সেল সাইডে ব্রেক করছে, তাই না। তুমি সেল সাইডে এগুলো আরবিএম এর দরকার নাই, তো তোমার আরবিএম দরকার আছে পুল ব্যাক অনলি। আরবিএম এর মানেটা কি, একটা মানুষকে এখান থেকে ছুঁড়ে মারছে, সে ব্যাকে আসছে, আবার ছুঁড়ে মারছে, আবার সে ব্যাকে আসছে। তো এই শক্তিটা কমে গেছে না, ঠিক এইটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে যে গেছে ও 50% আসছে, তাই না। এরপর সে আবার নিচে, আগের বার হচ্ছে এখন দুর্বল না, সেকেন্ড টাইম সে একেবারে 100% ডমিনেটেড। এরপর এই রেঞ্জ, ঠিক আছে। এটা চার্টের মধ্যে, চার্টের ভাষাটা বুঝতে হবে। তোমরা চার্টের ভাষাটা বুঝতেছো না, এটা হচ্ছে প্রবলেম। মানে আমি যেটা এখানে বোঝাচ্ছি সেটা চার্টে বুঝে গেলেই তোমাদের কি কাজ শেষ। এরপরে মানি স্পটটা ইজিলি বুঝবে, মানে কি বুঝে যাবে। এই পার্টটা একটু ক্রিটিক্যাল লাগতেছে তোমাদের, চার্টের ভাষাটা বুঝতেছে না। দেখো
মার্কেট স্লো ডাউন না? জি এখানে মার্কেটটা কি স্লো। স্লো ডাউন। তাহলে এখন এখান থেকে এসে মার্কেটটা কি করতেছে? পুল ব্যাক নিচ্ছে না? জি পুল ব্যাক নেওয়ার পরে রেঞ্জ এখানে এই বুলটা করতেছে। এটা রেঞ্জের পরে আমি বলছিলাম দুইটা রিট্রেসমেন্ট লাগবে। কয়টা? দুইটা রিট্রেসমেন্ট নিতে হবে, একটা না দুইটা। এখন একটা রিট্রেসমেন্টের পরে এটা এখানে হচ্ছে একটা কথা হ্যাঁ বলো। যে ফুলব্যাক যে চিহ্ন দিচ্ছি হুম। আমি ফুলব্যাক চিহ্ন তো এই এখন মানে যেটা ডাইজেস্ট করবে এটা যে ডাইজেস্ট হয়েছে মাত্র কত পার্সেন্ট? 80%। ফুল ডাইজেস্ট এখনো হয়েছে না। এরপর সেকেন্ড না, চান্স, হিসাব বলতে সেকেন্ড যেটা চান্স এটা কতটুকু দেখতে হবে না? জি সেকেন্ড চান্স হতে সে আগেরটাকে ব্রেক করে দিয়েছে। জি আমি এটা বলতেছি না যে ফুলব্যাক যে একটা মানে ইয়ে আছে দাগ আছে কোনটা? এটা ফুল ব্যাকের কোনো দাগ নাই রে ভাই। না আমি জানি মানে এটা মনে এটা ফুলব্যাক একটা চিহ্ন না এটা ফুল ব্যাকের কোনো দাগ নেই, এটা প্যানিক। প্যানিক আর কি Panic। এই প্যানিকটাকে মানে প্রথম প্যানিক আমি আনি প্রথম প্যানিকটা ধরতাম না প্রথম প্যানিকটা panic-এ- কেমনে ধরবে? হ্যাঁ প্রথম প্যানিকটা কেমনে ধরবে? প্রথম প্যানিকটা ধরতে হবে যে তুমি নিজেকে জিজ্ঞেস করতে হবে তুমি এখানে প্যানিকটা ধরার একদম সিম্পল কোয়েশ্চেন হচ্ছে, সিম্পল ইজি স্টেপ হচ্ছে তুমি নিজেকে এখানে কল্পনা করা যে আমি এখানে একটা সেল বসাইছিলাম, এই জায়গায় আমি একটা সেল বসাইছিলাম, এই জায়গায় আমি সেল বসাইলে আমার এখন কি হইতো? আমি এখন সেলে থাকতাম কিনা? কোন জায়গায়? এই জায়গায় যদি সেলটা যদি তুমি নিজে নিজে ইমাজিন করো যে আমি এখানে সেল বসেছি, দেখতেছি না সেলটা অপোজিট সাইডে চলে গেছে। জি ঠিক আছে, তাহলে এখানে আসার সাথে সাথে যখন আবার আসছে এরা সবাই এখন আশাবাদী না? জি তুমি এটা ঠাস করে এটা গেছে বিদায় কি তুমি আউট হয়ে যাবে? না, তুমি প্রথমবার দেখবে যে কি আসতেছে সেল আসতেছে, তুমি আশাবাদী, তুমি এখনো ক্লোজ করো নাই তো। কিন্তু এখান থেকে রেঞ্জে গিয়ে যখন ঠাস করে কি হয়েছে উপর দিকে আছে আবার উপর দিকে আবার চলে গেছে, তার মানে তুই বলতেছি কি এটা মানে 95% ট্রেন্ডে বলতেছে হাই হাই। এখান থেকে যখনই রিট্রেসমেন্ট নিয়ে এখানে রেঞ্জ, তার মানে এরা বলতেছে এখান থেকে বুম, এখান থেকে কি হবে? টাচ করছে আসছে এভাবে যাবে না? জি ঠিক ওরা এখানেই কি বাই বসাবে খুব বেশি এখানে সেল কি করবে? আচ্ছা, বাই buy। অর্ডার করবে। বিগ বয়ের দরকার কি? বাই অর্ডার, বায়ার, ও তো সেলার। বিগ বয়ের দরকার কি? বায়ার। এই জায়গাটা হচ্ছে মানি স্পট, এখান থেকে ব্লাস্ট হবে। ঠিক আছে, তো এখান থেকে যেখানে খুব বেশি বায়ার এখানে খুব বেশি কি এক্স্যাক্টলি যে জায়গায় খুব বেশি বাই অর্ডার করতেছে, আমাদের প্ল্যানটা হচ্ছে টোটালি বিগ বয় কখন অর্ডারটা প্লেস করতেছে। বিগ বয় অর্ডার প্লেস করার সাথে সাথে আমার অর্ডার ওইখানে যাচ্ছে না। জি আমি কি বিগ বয়ের পক্ষে নাকি তার 95? Big boy পিছিয়ে পিছিয়ে। তো বিগ বয় পিছিয়ে পিছিয়ে, এখন বিগ বয় তো চাইবে না কোনো রকমই কি বিগ বয় এক্স্যাক্টলি কোন জায়গায় অর্ডারটা প্লেস করবে? এখানে এখানে তো স্বল্প সংখ্যক, তোমার চোখে বুঝতে হবে এখানে এখনো ট্রেডটা রেডি হয় না। আচ্ছা ভাই ওই মতন যায় মানে যে রিট্রেসমেন্ট যদি মানে 100% থেকে বেশি হয় তাহলে হ্যাঁ, একটা চলে 100% থেকে বেশি হলে যদি এটা বিষয়টা এরকম 100% থেকে যদি বেশি হয় তখন যদি রেঞ্জ হয় তখন এটাকে বলে ব্রেক থ্রো। ঠিক আছে, এটা প্যানিক না? জি এখন এটা ঠাস করে কি হয়েছে? মোর দ্যান 100% না জি রেঞ্জ? 100%-এর বেশি যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা একটা নিতে পারবো, কারণ বিগ বয় অলরেডি এখানে পজিশন নিয়ে ফেলছে। বিগ বয় পজিশন নিয়ে ফেললে প্যানেটটাকে সে একেবারে খাই ফেলবে, 100%-এর চেয়ে বেশি রিট্রেসমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এগুলো চার্টে তোমাদের একটু বুঝতে কি হচ্ছে, কষ্ট হচ্ছে এবং প্র্যাকটিসের ব্যাপার। তোমরা এই সপ্তাহে মোটামুটি যা প্র্যাকটিস করছো এটা একটু বলতে হবে।